যে বাংলাদেশের সংবিধান বাতিল এবং এখন থেকে বাংলাদেশের জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে, তার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো। যে আমরা মনে করি যখন এই সংবিধান বাতিল হয়ে গেছে, দেশ যেন ঠিকভাবে পরিচালিত হতে পারে, তাহলে আগামী গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত, আগামী গণপরিষদ গঠিত হওয়া পর্যন্ত আমরা বিদ্যমান যে আইন আছে আমাদের দেশে প্রচলিত, বিদ্যমান আইনে দেশ চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে কি সংঘর্ষে, সেগুলো বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে খুব সিম্পল, যে কোনো গণঅভ্যুত্থানের সহজ ফর্মুলা। আচ্ছা, এখন এটা কেন হয় নাই? এবার আমি তরুণদেরকে বলবো, আপনারা আমার উপর রাগ করেন আর যাই করেন, এটার জন্য আপনারা দায়ী। আপনারা যদি রাগ করে আমাকে বের করে দেন, চলে যাব, কিন্তু আমি কিন্তু সত্য কথা বলার জন্য এসেছি। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ যে সময়টা, এই সময়ের ব্যবধানে যে কাজটা করার কথা ছিল, এটার প্রত্যেকটা লাইন বাই লাইন, পদে পদে আমি ব্যাখ্যা করেছি 2023 সালে প্রকাশিত আমার বই গণঅভ্যুত্থান এবং গঠন। আমি করেছি ওটা, এবং আপনারা কেউ পড়াশোনা করেন না। এবং আপনাদের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো আপনি মনে করেন যে রাস্তায় চেঁচামেচি করলে বিপ্লব হয় না। এটা হয় না, পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে যে কোনো বড় ধরনের পরিবর্তনের আগে তাদের দেশে বড় বড় চিন্তাবিদ, দার্শনিকরা এসেছে। জনগণকে এডুকেট করতে হয়েছে, জনগণকে সচেতন করতে হয়েছে। সেটা রুশো হতে পারে, ভোল্তের হতে পারে, মার্কস হতে পারে, হেগেল হতে পারে, লেনিন হতে পারে, হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশের তরুণরা, এটা বাংলাদেশের বামপন্থীদের সমস্যা, যে বাংলাদেশের বামপন্থী আগে বলতো না, এই ধরো তক্তা মারা পেরে, যে দুনিয়ার সব লেখা বই হয়ে গেছে কার্ল মার্কস, এবার খালি বিপ্লব করো। আর কার্ল মার্কস নিয়ে যে কথা লেখা, আপনার কী বলে, তার থিসিসে গাদা গাদা বই লিখে গেছে। যদি শেষ হয়ে যেত, তাহলে কার্ল মার্কসের তো বই লেখার দরকার কি ছিল? যদি তত্ত্বচর্চা যদি মিথ্যাই হতো, তাহলে লেনিনরা তো এই 38 ভলিউম না 48 ভলিউম, আর সেটা লেখার কী দরকার ছিল? তাহলে তরুণদের এখনো পর্যন্ত তাদের একটা পত্রিকা নেই। আপনি এটাকে আপনি চিন্তা করতে পারেন? আপনি ইউনেস্কো মেলা, ডক্টর ইউনেস্কো মেলার সমালোচনা করেছে, এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা করেছে, কিন্তু এখনো পর্যন্ত তরুণরা এত বলো যে গণঅভ্যুত্থানের পরে একটা পত্রিকা বের করতে পারে না। তাহলে কী বিপ্লব করবে ওরা আগামীতে? আগামী দিনে রণনীতি তারা ফেস করতে পারবে? আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনাকে নিয়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতির যদি পরিবর্তন ঘটে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা একটা ইললিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি স্ববিরোধী হতে পারেন না। স্টেট তো তামাশা করার জিনিস না, রাষ্ট্র নিয়ে আপনি তামাশা করতে পারেন না। তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন, তো রাখেন, তাহলে আপনি ঐক্যমত্য কমিশন কেন করছেন? আর যদি মনে করেন সংবিধান রাখবেন না, তাহলে আপনি 5 তারিখে কেন বললেন যে সংবিধান বাতিল, আমরা নতুন সংবিধান করবো? যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো, তাহলে তো সাংবিধানিক বৈধতায় ফালতু কথা বলার প্রয়োজন পড়তো না। কারণ গণপরিষদে যেটাই আপনি আলোচনা করতেন, যে সিদ্ধান্তই নিতেন, ওটাই তো বৈধ হয়ে যেত। কারণ আমাদের নতুন গঠনতন্ত্র, নতুনভাবে দেশকে গঠন করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এটা বলে গঠনতন্ত্র। দেখেন, অনুবাদেও ভুল আছে। কনস্টিটিউশনকে অনুবাদ করে কি সংবিধান, এটা তো করে কলোনিয়াল লোকজন করে, যে আমি আপনাকে শাসন করবো, একটা সংবিধান লাগবে। এখন আপনাদের তরুণদের ভাষা বদলায় নেই, এখনও পর্যন্ত ওনার সংবিধান বলে। আরে ভাই, সংবিধান তো করে কলোনিয়াল লোকজন, আমি আপনাকে শাসন করব, তাই আমি একটা আইন বানাবো। আর জনগণ যখন করে নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে, এটাকে তারা বলে গঠনতন্ত্র। ইংরেজিতে বলে কনস্টিটিউশন, গঠনতন্ত্র, এটাকে শাসনতন্ত্র, এটাকে কি এই যেটা আমরা সংবিধান, এগুলো বানাচ্ছে পরবর্তীকালে লুটেরা মাফিয়া শ্রেণী। তারপরে যে ভাষা তো ঠিক নেই, তরুণদের ভাষাও শিখেন নেই আপনার এখন। তাহলে এই যে একটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো খোলামেলা করা। আমরা ভুল করছি, তো ভুল করে কী হয়েছে, আমরাও ঠিক করবো। ওটা ভুল তো করেছি, কী করে যাবে? এখন সেই ভুলের দায়িত্ব আমাকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে, যে 5 তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটার মধ্যে ভুল ছিল, তারা তার সঙ্গে জড়িত ছিল। কেন তার আগে কিছু
ছাত্ররা যুক্ত ছিল, যারা মোটো আন্দোলনে ছিল না। পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যে যারা আসে বা যারা গেছে, তারা কেন প্রতিবাদ করলো না যে আমরা এই সংবিধান তো আমরা চাই না, এটা তো আমরা চাই না, এই জন্য জনগণ আমরা আত্মাহুতি দিইনি। এই ছিল মূল জায়গাটা। এই মূল জায়গাটা সরে গেলেই কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে, ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে, তার একটা বয়ান গড়ে উঠেছে। এই নির্বাচনবাদী বয়ানের সেই পুরনো কথা যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি লুটরা মাফিয়াস্টের হাতে ক্ষমতাটা তুলে দেন। একটা বৈধ ক্ষমতা তুলে দেবে, কি নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দিবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন, যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এইসব দিছে না, ভিসা বন্ধ করা, এই বিভিন্ন রকম অবৈধ সবই কিন্তু তারপর তুলে দেবে, নিশ্চিত থাকেন। আমি লিখে রাখেন ফর রেকর্ড, ফর ফিউচার, বিকজ আমরা একটা মূর্খ জাতি। আমরা এখনও পর্যন্ত আমাদের ছেলেমেয়ে যখন আত্মাহুতি দেয় তখন আমরা তার মূল্যায়ন বুঝতে পারি না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম এই দেশটা যাওয়া। এরপরে আমি যে কথাটা সবসময় আর্গু করেছি, আমি তরুণদের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আপনারা যদি বোঝার চেষ্টা করবেন যে কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুব ইম্পর্টেন্ট চিন্তাকে পরিবর্তন করার জন্য। প্রথম ধারণাটা হলো গণসার্বভৌমত্ব। যখনই কোনো গণ অভ্যুত্থান হয় তখন যেটা কায়েম করতে হয় এটাকে বলা হয় গণসার্বভৌমত্ব। ইংরেজিতে সহজ হয় বলে পপুলার সভারেন্টি। পপুলার মানে জনগণের হাতে ক্ষমতা দাও। গণসার্বভৌমত্ব মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকে আর বিশ্বাস করি না। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই, এবং আমরা ঠিক করব আমরা আমাদের দেশের সেনাবাহিনী কী করে গঠন করব, আমরা পুলিশ কী করে গঠন করব, আমরা কী করে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করব, আমরা কী করে ব্যাংক রিফর্ম করব, আমরা কী করে আমাদের অর্থনৈতিক পলিসি ঠিক করব, আমাদের কৃষিনীতি ঠিক করব, সমস্ত কিছু আমরা ঠিক করব। এমনকি ডিসেন্ট্রালাইজেশন মানে ঢাকা শহর ভেঙে দিব আমরা, কারণ এই শহর যতদিন থাকবে আমাদেরকে শোষণ করবে অল্প কিছু লোক বসে। আমরা প্রত্যেকটা যে জেলা তাকে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সে অংশগ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এখন কি আমরা একটা প্যারাসাইটের মতো রাষ্ট্র রেখেছি ঢাকা শহরে। আমি বিরাট বিরাট প্রজেক্ট, আমি নিশ্চয়ই আসিফ এখানে আসছে, তার কাছে নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক যায় দৈনিক টেন্ডারের জন্য, যায় না? যায় তো, বিভিন্ন রকম তদবিরের জন্য যায়। এছাড়া কিছু নাই কাম। আমলারা বসবে আর আমলারা আসবে কি আসে বলছে স্যার এটা এটা দেখেন এগুলো ভালো ভালো প্রজেক্ট, ও হয়তো খেয়াল করবেন, একসময় সাইন দেবে, কদিন পরে ও কিন্তু চলে যাবে। করছে কিন্তু আমলা, এবং তার বিরুদ্ধে কিন্তু ক্যাম্পেইন চলবে। তাহলে এই যে রাষ্ট্র সম্পর্কে ভুল ধারণা যে রাষ্ট্র মানে হচ্ছে আমরা একটা বলি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব আছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব এটা একটা ইলিউশন। পৃথিবীতে এখন বিশেষত এই সময়ে পুঁজিতান্ত্রিক গোলকায়নের যুগে পৃথিবীতে রাষ্ট্র বলেও কিছু না। যদি কোনো আপনারা সেন্সিবল পলিটিক্যাল সায়েন্সিস্টে লেখা পড়েন তারা বলবে এখানে যেটা আছে এটা বলে ক্যাপিটাল, রাষ্ট্র বলে কিছু নেই, যা আছে এটা বলে কর্পোরেশনস। স্টেটের আগের যে ক্ষমতা ছিল জাতিবাদের যুগে, যেটা জাতিবাদী আন্দোলন গড়ে উঠেছে, এবং জাতিবাদী আন্দোলনের ফলশ্রুতি হিসেবে রাষ্ট্র গঠিত হয়েছে, এবং রাষ্ট্র জাতির স্বার্থ রক্ষা করে, জনগণের অর্থনৈতিক স্বার্থ, তাদের বিভিন্ন পরিবেশের স্বার্থ এগুলো রক্ষা করে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এই ধরনের রাষ্ট্র এখন নাই। তা আপনার বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের বলতে রাষ্ট্র আছে, এটাকে আমি অস্বীকার করতে চান? হ্যাঁ আমি অস্বীকার করি, মার্কিন যুক্তরাষ্ট্রের বলে কোনো রাষ্ট্র নাই, আছে ইসরায়েল, আছে কিন্তু ইসরায়েল। আপনার দেখেন হিস্ট্রিতে যে চোখের সামনে যেভাবে আজকে হত্যা হয়েছে, গাজাতে যে ঘটনা ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরাই বলতেছে যে আমাদের কোনো সভারেন্টি নাই, আমাদের সভারেন্টি আমরা বিকিয়ে দিয়েছি ইসরায়েলের কাছে। এই তো লড়াই। এই লড়াইয়ের ভিত্তিতে আপনি খেয়াল করেন ডেমোক্রেটদের মেয়র হিসেবে এই যে কি পাশ করলেন মামদানি, এবং মামদানিকে পাশ করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালিরা জড়িত ছিলেন, আমাদের ডায়াসপোরা। তাদের একজন নেতা কিন্তু এখন ঢাকায়, আপনার তাকে ডাকলে খুব ভালো হতো, কাজী ফৌজি আছে, যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওখানে। তাহলে আপনারা কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কগুলো রাখতে হবে, ডেভেলপ করতে হবে, যে কীভাবে বিভিন্ন শক্তি লাতিন আমেরিকায় কি, মার্কিন যুক্তরাষ্ট্রে কি, ইংল্যান্ডে কি, ইউরোপে আছে,
ফলে তরুণদেরকে আরও বড় নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আমরা এখন আন্তর্জাতিক লড়াই আছি, কারণ 5ই আগস্টে গণঅভ্যুত্থান যখন হয়ে যায় তখন বারবার আমি বলেছি যে এটার একটা আন্তর্জাতিক তাৎপর্য আছে। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ঘটনাটি ঘটে যেত না, এটা আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং বিভিন্ন মানুষ এটা নিয়ে গবেষণা করবে এবং জানবে। কিন্তু আমরা যারা এখানে এসেছি আজকে, আমরা কিন্তু অ্যাক্টিভিস্ট। আমরা খালি সিম্পলি তত্ত্ব করার জন্য বসি নেই, আমরা খালি কথা বলার জন্য বসি নেই, আমরা কাজ করার জন্য বসছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমরা 5 তারিখে ভুল করছি, অনেক অভিজ্ঞতা ছিল না আমাদের, কিন্তু আগামী দিনে আমরা ভুল করবো না। তো আগামী দিনে যদি ভুল না করতে পারি তো কী কী করতে হবে? প্রথম কথাটা হচ্ছে সার্বভৌমত্ব কথাটা পরিষ্কার বুঝতে হবে, কারণ সময় আপনাদের হাতে অত্যন্ত কম। আমি জানি না তরুণরা কতটা বুঝতে পারছে আন্তর্জাতিক পরিস্থিতি বা এই উপমহাদেশের পরিস্থিতি। ফলে আমি সতর্ক বাণী একেবারে বলবো, আপনাদের সময় খুব কম, কারণ কতগুলো বড় ভুল করেছি আমরা। 5 তারিখে আমাদের উচিত ছিল রাজু ভাস্কর্য কিংবা শহীদ মিনারের সামনে আমরা কি করা, শপথ নেওয়া জনগণের কাছে, এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল এবং এখন থেকে বাংলাদেশের জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে, তার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো। এটা 5 তারিখে কথা বলা দরকার ছিল। তার সঙ্গে এই কথা যুক্ত করা দরকার ছিল, যেহেতু আন্তর্জাতিক কমিউনিটির কাছে গ্রহণযোগ্য হবার জন্যে, যে আমরা মনে করি যখন এই সংবিধান বাতিল হয়ে গেছে, দেশ যেন ঠিকভাবে পরিচালিত হতে পারে, তাহলে আগামী গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত, আগামী গণপরিষদ গঠিত হওয়া পর্যন্ত আমরা বিদ্যমান যে আইন আছে আমাদের দেশে প্রচলিত, বিদ্যমান আইনে দেশ চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে কি সংঘর্ষে, সেগুলো বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে খুব সিম্পল, যে কোনো গণঅভ্যুত্থানের সহজ ফর্মুলা। আচ্ছা, এখন এটা কেন হয় নাই? এবার আমি তরুণদেরকে বলবো, আপনারা আমার উপর রাগ করেন আর যাই করেন, এটার জন্য আপনারা দায়ী। আপনারা যদি রাগ করে আমাকে বের করে দেন, চলে যাব, কিন্তু আমি কিন্তু সত্য কথা বলার জন্য এসেছি। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ যে সময়টা, এই সময়ের ব্যবধানে যে কাজটা করার কথা ছিল, এটার প্রত্যেকটা লাইন বাই লাইন, পদে পদে আমি ব্যাখ্যা করেছি 2023 সালে প্রকাশিত আমার বই গণঅভ্যুত্থান এবং গঠন। আমি করেছি ওটা, এবং আপনারা কেউ পড়াশোনা করেন না। এবং আপনাদের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো আপনি মনে করেন যে রাস্তায় চেঁচামেচি করলে বিপ্লব হয় না। এটা হয় না, পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে যে কোনো বড় ধরনের পরিবর্তনের আগে তাদের দেশে বড় বড় চিন্তাবিদ, দার্শনিকরা এসেছে, জনগণকে এডুকেট করতে হয়েছে, জনগণকে সচেতন করতে হয়েছে। সেটা রুশো হতে পারে, ভোল্তের হতে পারে, মার্কস হতে পারে, হেগেল হতে পারে, লেনিন হতে পারে, হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশের তরুণরা, এটা বাংলাদেশের বামপন্থীদের সমস্যা, যে বাংলাদেশের বামপন্থী আগে বলতো না, এই ধরো তক্তা মারা পেরে, যে দুনিয়ার সব লেখা বই হয়ে গেছে কার্ল মার্কস, এবার খালি বিপ্লব করো। আর কার্ল মার্কস নিয়ে যে কথা লেখা, আপনার কী বলে, তার থিসিসে গাদা গাদা বই লিখে গেছে। যদি শেষ হয়ে যেত তাহলে কার্ল মার্কসের তো বই লেখার দরকার কি ছিল? যদি তত্ত্বচর্চা যদি মিথ্যাই হতো, তাহলে লেনিনরা তো 38 ভলিউম না 48 ভলিউম, আর সেটা লেখার কী দরকার ছিল? তাহলে তরুণদের এখনো পর্যন্ত তাদের একটা পত্রিকা নেই। আপনি কিন্তু এটাকে আপনি চিন্তা করতে পারেন। আপনি ইউনেস্কো মেলা, ডক্টর ইউনেস্কো মেলার সমালোচনা করেছে, এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা করেছে, কিন্তু এখনো পর্যন্ত তরুণরা এত বলো যে গণঅভ্যুত্থানের পরে একটা পত্রিকা বের করতে পারে না। তাহলে কী বিপ্লব করবে আগামীতে? আগামী দিনে রণনীতি তারা ফেস করতে পারবে? আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনাকে নিয়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে, যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা একটা ইললিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি স্ববিরোধী হতে পারেন না। স্টেট তো তামাশা করার জিনিস না, রাষ্ট্র নিয়ে আপনি তামাশা করতে পারেন না। তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন তো রাখেন, তাহলে আপনি ঐক্যমত্য কমিশন কেন করছেন? আর যদি মনে করেন সংবিধান রাখবেন না, তাহলে আপনি 5 তারিখে কেন বললেন যে সংবিধান বাতিল, আমরা নতুন সংবিধান করব? যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো, তাহলে তো সাংবিধানিক বৈধতায় ফালতু কথা বলার প্রয়োজন পড়তো না। কারণ গণপরিষদে যেটাই আপনি আলোচনা করতেন, যে সিদ্ধান্তই নিতেন,
ওটাই তো বৈধ হয়ে যেত। কারণ আমাদের নতুন গঠনতন্ত্র, নতুনভাবে দেশকে গঠন করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এটা বলে গঠনতন্ত্র। দেখেন অনুবাদেও ভুল আছে। কনস্টিটিউশনকে অনুবাদ করে কি সংবিধান, এটা তো করে কলোনিয়াল লোকজন করে যে আমি আপনাকে শাসন করব, একটা সংবিধান লাগবে। এখন আপনাদের তরুণদের ভাষা বদলায়নি, এখনো পর্যন্ত ওনার সংবিধান বলে। আরে ভাই, সংবিধান তো করে কলোনিয়াল লোকজন। আমি আপনাকে শাসন করব, তাই আমি এটা আইন বানাবো। আর জনগণ যখন করে নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে, এটাকে তারা বলে গঠনতন্ত্র। ইংরেজিতে বলে কনস্টিটিউশন, গঠনতন্ত্র। এটাকে শাসনতন্ত্র, এটাকে কি এই যেটা আমরা সংবিধান, এগুলো বানাচ্ছে পরবর্তীকালে লুটেরা মাফিয়া শ্রেণী। তারপরে যে ভাষা তো ঠিক নেই, তরুণদের ভাষাও শিখেন নেই আপনার এখন। তাহলে এই যে একটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো খোলামেলা করেন। আমরা ভুল করছি, তো ভুল করে কী হয়েছে, আমরাও ঠিক করবো। ওটা ভুল তো করেছি, কী করে যাবে? এখন সেই ভুলের দায়িত্ব আমাকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে যে 5 তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটার মধ্যে ভুল ছিল, তারা তার সঙ্গে জড়িত ছিল। কেন তার আগে কিছু ছাত্ররা যুক্ত ছিল যারা মোটো আন্দোলনে ছিল না, পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যে যারা আসি বা যারা গেছে, তারা কেন প্রতিবাদ করলো না যে আমরা এই সংবিধান তো আমরা চাই না, এটা তো আমরা চাই না, এই জন্য জনগণ আমরা আত্মাহুতি দিইনি। এই ছিল মূল জায়গাটা। এই মূল জায়গাটা সরে গেলেই কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে, ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে, তার একটা বয়ান গড়ে উঠেছে। এই নির্বাচনবাদী বয়ানের সেই পুরনো কথা যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে ক্ষমতাটা তুলে দেন। একটা বৈধ ক্ষমতা তুলে দেবে, কি নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দিবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন, যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এইসব দিছে না, ভিসা বন্ধ করা, এই বিভিন্ন রকম অবৈধ সবই কিন্তু তারপর তুলে দেবে, নিশ্চিত থাকেন। আমি লিখে রাখেন ফর রেকর্ড, ফর ফিউচার। বিকজ আমরা একটা মূর্খ জাতি। আমরা এখনও পর্যন্ত আমাদের ছেলেমেয়ে যখন আত্মাহুতি দেয় তখন আমরা তার মূল্যায়ন বুঝতে পারি না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম এই দেশটা যাওয়া। এরপরে আমি যে কথাটা সবসময় আর্গু করেছি, আমি তরুণদের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আপনারা যদি বোঝার চেষ্টা করবেন যে কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুব ইম্পর্টেন্ট চিন্তাকে পরিবর্তন করার জন্য। প্রথম ধারণাটা হলো গণসার্বভৌমত্ব। যখনই কোনো গণ অভ্যুত্থান হয় তখন যেটা কায়েম করতে হয় এটাকে বলা হয় গণসার্বভৌমত্ব। ইংরেজিতে সহজভাবে বলে পপুলার সভারেন্টি। পপুলার মানে জনগণের হাতে ক্ষমতা দাও। গণসার্বভৌমত্ব মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখলে আমরা রাষ্ট্রকে আর বিশ্বাস করি না। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই, এবং আমরা ঠিক করব আমরা আমাদের দেশের সেনাবাহিনী কী করে গঠন করব, আমরা পুলিশ কী করে গঠন করব, আমরা কী করে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করব, আমরা কী করে ব্যাংক রিফর্ম করব, আমরা কী করে আমাদের অর্থনৈতিক পলিসি ঠিক করব, আমাদের কৃষিনীতি ঠিক করব, সমস্ত কিছু আমরা ঠিক করব। এমনকি ডিসেন্ট্রালাইজেশন মানে ঢাকা শহর ভেঙে দিব আমরা, কারণ এই শহর যতদিন থাকবে আমাদেরকে শোষণ করবে অল্প কিছু লোক বসে। আমরা প্রত্যেকটা যে জেলা তাকে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সে অংশগ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এখন কি আমরা একটা প্যারাসাইটের মতো রাষ্ট্র রেখেছি ঢাকা শহরে। আমি বিরাট বিরাট প্রজেক্ট, আমি নিশ্চয়ই আসিফ এখানে আসছে, তার কাছে নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক যায় দৈনিক টেন্ডারের জন্য, যায় না? যায় তো, বিভিন্ন রকম তদবিরের জন্য যায়। এছাড়া কিছু নাই কাম। আমলারা বসবে আর আমলারা আসবে কি আসে বলে যে স্যার এটা এটা দেখেন এগুলো ভালো ভালো প্রজেক্ট, ও হয়তো খেয়াল করবেন, একসময় সাইন দেবে, কদিন পরে ও কিন্তু চলে যাবে। করছে কিন্তু আমলা, এবং তার বিরুদ্ধে কিন্তু ক্যাম্পেইন চলবে। তাহলে এই যে রাষ্ট্র সম্পর্কে ভুল ধারণা যে রাষ্ট্র মানে হচ্ছে আমরা একটা বলি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব আছে। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এটা একটা ইলিউশন। পৃথিবীতে এখন বিশেষত এই সময়ে পুঁজিতান্ত্রিক গোলকানের যুগে পৃথিবীতে রাষ্ট্র বলে কিছু না। যদি কোনো আপনারা সেন্সিবল পলিটিক্যাল সায়েন্সিস্টে লেখা পড়েন তারা বলবে এখানে যেটা আছে এটা বলে ক্যাপিটাল, রাষ্ট্র বলে কিছু নেই। যা আছে এটা বলে কর্পোরেশনস,
স্টেটের আগের যে ক্ষমতা ছিল জাতিবাদের যুগে, যেটা জাতিবাদী আন্দোলন গড়ে উঠেছে এবং জাতিবাদী আন্দোলনের ফলশ্রুতি হিসেবে রাষ্ট্র গঠিত হয়েছে এবং রাষ্ট্র জাতির স্বার্থ রক্ষা করে, জনগণের অর্থনৈতিক স্বার্থ, তাদের বিভিন্ন পরিবেশের স্বার্থ এগুলো রক্ষা করে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এই ধরনের রাষ্ট্র এখন নাই। তো আপনার বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি রাষ্ট্র আছে, এটাকে আমি অস্বীকার করতে চান? হ্যাঁ, আমি অস্বীকার করি। মার্কিন যুক্তরাষ্ট্রের বলে কোনো রাষ্ট্র নাই, আছে ইসরায়েল, আছে কিন্তু ইসরায়েল। আপনার দেখেন হিস্ট্রিতে যে চোখের সামনে যেভাবে আজকে হত্যা হয়েছে, গাজাতে যে ঘটনা ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরাই বলতেছে যে আমাদের কোনো সভারেন্টি নাই, আমাদের সভারেন্টি আমরা বিকিয়ে দিয়েছি ইসরায়েলের কাছে। এই তো লড়াই। এই লড়াইয়ের ভিত্তিতে আপনি খেয়াল করেন ডেমোক্রেটদের মেয়র হিসেবে এই যে কি পাশ করলেন মামদানি এবং মামদানিকে পাশ করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালিরা জড়িত ছিলেন, আমাদের ডায়াসপোরা। তাদের একজন নেতা কিন্তু এখন ঢাকায়, আপনার তাকে ডাকলে খুব ভালো হতো, কাজী ফৌজি আছে, যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওখানে। তাহলে আপনারা কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কগুলো রাখতে হবে, ডেভেলপ করতে হবে, যে কীভাবে বিভিন্ন শক্তি ল্যাটিন আমেরিকায় কি, মার্কিন যুক্তরাষ্ট্রে কি, ইংল্যান্ডে কি, ইউরোপে আছে। ফলে তরুণদেরকে আরও বড় নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আমরা এখন আন্তর্জাতিক লড়াই আছে, কারণ 5ই আগস্টে গণঅভ্যুত্থান যখন হয়ে যায় তখন বারবার আমি বলেছি যে এটার একটা আন্তর্জাতিক তাৎপর্য আছে। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ঘটনাটি ঘটেছে তা না, এটা আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং বিভিন্ন মানুষ এটা নিয়ে গবেষণা করবে এবং জানবে। কিন্তু আমরা যারা এখানে এসেছি আজকে, আমরা কিন্তু অ্যাক্টিভিস্ট, আমরা খালি সিম্পলি তত্ত্ব করার জন্য বসে নেই, আমরা খালি কথা বলার জন্য বসে নেই, আমরা কাজ করার জন্য বসছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমরা 5 তারিখে ভুল করছি, অনেক অভিজ্ঞতা ছিল না আমাদের, কিন্তু আগামী দিনে আমরা ভুল করবো না। তো আগামী দিনে যে ভুল না করতে পারে তো কী কী করতে হবে? প্রথম কথাটা হচ্ছে সার্বভৌমত্ব কথাটা পরিষ্কার বুঝতে হবে, এই সংবিধানকে বাতিল করতে হবে। আর আমি বারবার বলেছি তথাকথিত গণ ঐক্য কমিশন একটা সম্পূর্ণ গণবিরোধী প্রস্তাবনা। এটাতে পার্টিসিপেশন যারা করেছে এরা গণবিরোধী ভূমিকা রেখেছে। কেন গণবিরোধী ভূমিকা রেখেছে? ভেরি সিম্পল, কারণ আমাদের তো গণ ঐক্য ছিল, আমরা তো গণ অভ্যুত্থান করেছি গণ ঐক্যের ভিত্তিতে, কোনো দলের ভিত্তিতে করি নাই। আপনার এখানে যারা আছেন আপনি কি সাক্ষী না? আপনি কোনো দলের ভিত্তিতে করেছিলেন? আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা কিন্তু কোনো দলের ভিত্তিতে ছিল। আপনি হয়তো করতে পারেন, কেউ বিএনপি করেছে, কেউ জামাত করেছে, কেউ শিবির করেছে, কেউ বামপন্থী করেছে, কিন্তু আমরা দলের ভিত্তিতে করি না। এটাই ছিল এই আন্দোলনের বিউটি, এর যে হিস্টোরিক্যাল ঐতিহাসিক তাৎপর্য, এটাই ছিল তার সবচেয়ে শক্তির জায়গা। এটা একটা নির্দলীয় একটা ভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে গেছি। ফলে সেই নির্দলীয় জায়গাটা যখন ছিল, আপনারা যখনই ক্ষমতার পরিবর্তন হলো, আপনারা নাই আইসা গেল সে লুটিয়ে মাফিয়া শ্রেণী। এটা কী করে ঘটলো? নেগোসিয়েশন করতেছে ডক্টর ইউনূস কার সঙ্গে? লুটিয়ে মাফিয়া শ্রেণীর সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে, জনগণের সঙ্গে নাই, কোনো গণ প্রতিষ্ঠানের সঙ্গে না। শ্রমিকদের সঙ্গে করছে না, নারীদের সঙ্গে করছে না, তো কার সঙ্গে করতেছে? সবাই লুটতরা আছে। তো আপনারা এগুলো সহ্য করেছেন, তো আপনারা তো তরুণদের চোখের সামনে এগুলো সহ্য করেছেন। আমি সহ্য করে এখন কি বলতেছেন যে হ্যাঁ আমরা গণঐক্য, আমরা সব দলের মধ্যে আছে, আমি নিয়ে পড়াচ্ছি তাদের কী কী সিদ্ধান্ত তারা হয়েছে, একদিন হবে তো তার সঙ্গে মোকাবেলা। কাজে আপনারা এখানে এই গণঐক্য কমিশনে গিয়ে এখন এটা তারা প্রস্তাব দিচ্ছেন, তারা নিজেরা ঐক্যমত্য না, এক একজন এক এক কথা বলছেন। তবে রাজনৈতিক দলগুলোতে কখনো ঐক্যমত্য আসতেও পারবে না, কারণ তারা বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন স্বার্থকে তারা রক্ষা করে, কিছু নাম্বার না। আমি কেন এটাকে লুটিয়া মাফিয়া শ্রেণী বলি? অনেকে আমার উপর রাগ করেছে, এমনকি বিএনপির যারা আমার বন্ধু, যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, তারপরে ফরাদ আমি এটা কেন বলেন? আমি তো বিএনপিকে বলি না, আপনার লাগে কেন? আমি তো বিএনপিকে বলছি না, আপনি কেন এতে কাতর হয়ে যাচ্ছেন? লুটিয়া মাফিয়া শ্রেণী মানে হচ্ছে এই, তাহলে 72 সালে এত বড় যুদ্ধ হওয়ার পরে একটা পাকিস্তানি জেনারেল যে আবার সার্ভ করেছে যুদ্ধের পরে, নেগোসিয়েশনের মাধ্যমে সে ফিরে এসেছে, তিনি কি করে বাংলাদেশে সেনাপ্রধান হতে পারে? তাহলে এর যে রিপারকেশন সেনাবাহিনীর মধ্যে ছিল, এটা ভয়ঙ্কর। আমি জানি যে আমার ভাই আমাকে অ্যাগ্রি করবে আমার সঙ্গে, বহু তরুণ মেজর এটা যারা সাফার করেছে ইন্টারনাল বিভিন্ন রকম বিরোধের কারণে, এবং বিভিন্ন চাকরিগত প্রফেশনাল তাদের যে পদোন্নতি, যেটা যে কোনো একটা তরুণ অফিসার আশা করে যে তার একটা পদোন্নতি হবে পেশাগত জায়গা থেকে, অবজেক্টিভ জায়গা থেকে মূল্যায়ন হবে। তাহলে দেখা গেলো এই ঘটনাটা ঘটেছে। এরপরে যদি বিএনপি এসেছে, বিএনপির সময় কি সেনাবাহিনীর প্রতি তারা সদয় ছিল? নো।
আসিফ ভাই দুঃখিত, আমি আপনার সঙ্গে ডিফার করব। বিএনপি তো যেসব পদোন্নতিগুলো হয়েছে এটাও রাজনৈতিক দলের দ্বারা, তাদের স্বার্থে। পরবর্তীকালে বিএনপির যে কোন্দল, তার যে দ্বন্দ্ব, যেটা ১/১১ আকারে হাজির হয়েছে, এটাও কিন্তু তাদের পারিবারিক এবং সেনাবাহিনীর প্রতি তাদের বিশেষ বিশেষ দরদের কারণে। অনেক ভালো ভালো অফিসার আমরা হারিয়েছি, অনেক ভালো ভালো অফিসার আমরা হারিয়েছি। এবারকার আমরা আসি, আপনার ৭ নম্বরের ঘটনাটা আমি জানি, তাতে অফিসার এবং আপনার সাধারণ সৈনিকদের তো আমরা কি দ্বন্দ্ব দেখেছি না? জাসদে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা তো সততার সঙ্গে একটা চেষ্টা করেছেন এক ধরনের অসাম্য, বৈষম্যহীন করতে। কিন্তু সেনাবাহিনী কিন্তু একটা ভিন্ন চরিত্রের, ওখানে বৈষম্য মানে অফিসার আর সাধারণ সৈনিকের যদি বৈষম্য আপনি তাড়াতে চেষ্টা করেন তাহলে কিন্তু ওই ৭ নম্বর ঘটবে, ওটা ৭ নম্বর ঘটবে। ফলে সেই কারণ দিক থেকে আমাদেরকে খেয়াল করতে হবে যে ভুলগুলো সেখানে হয়ে গেছে। এরপরে যেখানে আমরা এসেছি পরবর্তীতে এই জুলাইতে আসার পরে আমরা ভুলে গেছি যে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে কাদের দ্বারা? ছাত্র জনতা এবং সাধারণ সৈনিক। সাধারণ সৈনিক বলতে আমরা কি বুঝি? যারা উর্দি পড়া কৃষক এবং উর্দি পড়া শ্রমিক। তাদের কথা ভেবে আমরা কিন্তু এমন কোনো কথা এখনো বলি নাই যাতে আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠী, একটা গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক জনগোষ্ঠী, আমাদের একটা রাজনৈতিক একটা চেতনা আমাদের একটা বিকশিত হবে, যেখানে এই সাধারণ সৈনিকরাও আমাদের এই গণ অভ্যুত্থানের সঙ্গে আন্তরিকভাবে অন্তরের দিক থেকে এটাকে যুক্ত থাকবে। ইতিমধ্যে কী হয়েছে? ভারত কিন্তু সেনাবাহিনীর ভেতরে অভ্যন্তরে বিভিন্ন রকম দ্বন্দ্ব অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করেছে। ভাগ্যক্রমে এটা ঘটে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা। আমরাও বিভিন্ন সময় যেহেতু সতর্ক ছিলাম না আমাদের এখনকার কর্তব্যগুলো কীভাবে কী করতে হবে, আমরা অনেক সময় মুখ ফসকে, আমরা তরুণ বয়স্ক মুখ ফসকে অনেক কথা বলেছি, যেটা সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্বটাকে অযথা অপ্রয়োজনে এটাকে বড় করেছে। যেখানে দ্বন্দ্ব রয়েছে এটা মীমাংসা দরকার আছে, আর মীমাংসা করতে হবে। মীমাংসা করার জন্য আমাদের যারা সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত যারা নেতা দিচ্ছিলেন তারা আমাদের যে ভালো বুঝে সেনাবাহিনী অভ্যুত্থান ব্যাপারটা, তাদেরকে তারা পরামর্শ নিতে পারবে। ফলে ৭ নম্বর যে লিজেসি, সেই লিজেসিটা যদি আমি ক্যারি করতে চাই তাহলে আমাদেরকে কথাটা বলতে হবে যে অবশ্যই বাংলাদেশের সৈনিকরাও নাগরিক এবং বাংলাদেশের নাগরিকরাও সৈনিক। দেশকে রক্ষা যখন করতে হয় তখন নাগরিকদেরকে সৈনিক হতে হয়। আর সৈনিক যদি দেশকে এগিয়ে নিতে চায় তাহলে তাকে সবসময় মনে রাখতে হবে সে বড় লোকদের, লুটেরা মাফিয়া শ্রেণীর পাহারাদার নয়। সৈনিককে এই শিক্ষাটুকু তার পেতে হবে। তার কাজ হচ্ছে এই দেশের জনগণকে, এই দেশের জনগণের স্বার্থ রক্ষা করা এবং লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে দাঁড়ানো। এবং লুটেরা মাফিয়া শ্রেণী যদি আমরা তাড়াতে না পারি আমাদের রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন জায়গা থেকে, আমরা নতুন করে বাংলাদেশকে গঠন করতে পারবো না। শেষ যে কথাটা বলবো, এই যে গঠন কথাটা বলছি এটা একটু মনে রাখেন। শব্দটা কিন্তু বিপ্লব না, বিপ্লব মেলা ব্যাখ্যা দিলে এই মাসকে সারা রাত লেগে যাবে। বিপ্লব বলতে আমরা অনেক কিছু বুঝতে পারি। একটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব, একটা হচ্ছে অর্থনৈতিক বিপ্লব, দুটো এক জিনিস নয়। যেমন বলশেবিক বিপ্লব, এটা একটা সমাজতান্ত্রিক ইকোনমিক রেভলিউশন, বা মাও জেদুংয়ের যে বিপ্লবগুলো ছিল এটা সমাজতান্ত্রিক বিপ্লব। কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব বলে আলাদা গণতান্ত্রিক বিপ্লব থেকে একেবারে মোটা জায়গায় আলাদা কোনো বিপ্লব নাই। এটা আমাদের দেশে বিরাট ভুল ধারণা। মূলত গণ অভ্যুত্থান যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং এই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে উপযুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারে, তাহলে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় না। এটা হচ্ছে থিসিস, এটা প্র্যাকটিক্যালি কী সেটা পরের কথা। কিন্তু এই জায়গাতে আমাদেরকে বলতে হবে যে এই জায়গায় আমরা কিছু কিছু বলছেন কিছু, আচ্ছা তাহলে আমরা মনে রাখতে হবে যে বিপ্লব শব্দটা ব্যবহার করতে পারি, এটা অবশ্যই এটা রাজনৈতিক বিপ্লব, কিন্তু এই বিপ্লবের মর্মটা হচ্ছে এটা গণ অভ্যুত্থান এবং তার অন্তর্নিহিত অভিপ্রায়টা হচ্ছে গণ সার্বভৌমত্ব কায়েম সকল ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক আমাদের যে পরিসর, সামাজিক পরিসর, এমনকি নারীদের যে প্রশ্ন পারিবারিক পরিসর, সকল পরিসরে গণ সার্বভৌমত্ব, জনগণের অভিপ্রায়কে কায়েম করা, তার যে অভিপ্রায়টা, এই অভিপ্রায়কে শনাক্ত করা এবং অভিপ্রায়কে ঠিকভাবে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এখন জনগণের অভিপ্রায় মানে এই নয় যে আপনি লুটেরা মাফিয়া শ্রেণী বসে
আপনি তাদের সঙ্গে বসে তাদের ঐক্যমত্য করবেন। কারণ জনগণের অভিপ্রায় গণমাধ্যমে আছে, জনগণের অভিপ্রায় লেখালেখির মধ্যে আছে, জনগণের অভিপ্রায় আরও বহু এরও আগে। সে আপনি যদি সিরাজ আলম খানের গণতান্ত্রিক বাংলাদেশ বই পড়েন, তারও একটা প্রস্তাব আছে, তারও বাংলাদেশ সম্পর্কে একটা অভিজ্ঞ মানুষের প্রস্তাব আছে। আব্দুল হামিদ খান ভাসানী, তারও প্রস্তাব আছে। তো আমাদেরকে তো এখনকার তথাকথিত রাজনৈতিক দল যারা ঘোষণা দিয়েছে যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বলেছে না? বলেছে তো যে আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে, মির্জা ভাই তো বলেছেন একটা পর্যায়ে যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমরা নাই, এটা হচ্ছে আমরা এটার সঙ্গে নাই। পরবর্তী কেন বলছেন? আমরা চাইছি যে গণঅভ্যুত্থান যেন আমাদের দ্বারা কলুষিত না হয়। তা যেই হোক না কেন বলেছেন তারা, কিন্তু আমরা তো আসলে গণঅভ্যুত্থানটা করেছি যেখানে কোনো দলীয় পরিচয় ছাড়া। তো যেখানে গণঅভ্যুত্থান হচ্ছে দলীয় পরিচয় ছাড়া, সেখানে আমরা দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, এই প্রাধান্যতা হয়েছে অত্যন্ত হানিকর, এবং এটা আমাদেরকে বহু বছর পিছিয়ে দেবে। আবার এটা অত্যন্ত খেয়াল রাখতে হবে আমাদের সকলকে যে এই ধরনের প্রসেসগুলো আমাদেরকে কখনো কোনো ইতিবাচক জায়গায় আমাদেরকে সামনে আমাদের এগিয়ে দেবে না। তো আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কাউকে আঘাত দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন। আমরা সকলে একসঙ্গে কাজ করব, এবং আসিফ এখানে আছে, সকলে আমরা এখানে আছি, আমরা একসঙ্গে কাজ করব, এবং আশা করি আপনাদের ছাত্রদের সংগঠনটা এটা আরও শক্তিশালী হবে, এবং এই ধরনের আলোচনা আপনারা আরও চালিয়ে যাবেন। আরও ক্রিটিক্যাল যদি হতে হয় আমরা আরেকদিন বলবো, যাতে আমরা নিজেদের মধ্যে বলবো কোথায় কোথায় আমরা ভুল করেছি, মানে বাইরে পাবলিক নিয়ে মনে কথা বলতে চাই না। আমরা বলি সেই ভুলগুলো আমরা যেন শুধরিয়ে আমরা যেন আগামী দিনে বড় বিপদ আসবার আগে যেন আমরা তৈরি হয়ে যাই। আমি কারণ শেষ একটা কথা আপনাকে মনে করে দেবো তরুণদের। শেষ কথা হচ্ছে এই যে আমি গণ অধিকার পরিষদে একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে দেবে। এটা আমাদের ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে নতুনভাবে কি করে বাংলাদেশ গড়ে তুলব। যেহেতু আমরা এই প্রশ্নটার উপর মনোযোগী ছিলাম না, ফলে ওই জেফরি স্যাক্স যে কথাটা বলেছেন যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে, এটা নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু আমরা এটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।